তিনি কোনো কথা বাড়ান না, ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলবি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও নিজের রুমে চলে যায়। আলবির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলবিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ের সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলবিকে বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলেছে, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করালাম আবার তালাক দিয়ে দিলাম। আলবি এখন আমাদের সবার সামনে, সবাই বোঝালে বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই, তোমাকে আমি শুধু এটাই বলেছিলাম আলবি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য, আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলবি যেই শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি। ও আমাকে ওয়াদা করিয়েছে ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না, ওকে বলতেও পারবো না একটাবার ভেবে দেখতে। ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে সাথেই মায়াকে তালাক দেবে। আমরা কেউ কিছু বলতে পারবো না, যদি বলি তাহলে ও দেশে আসবেই না। তাই আমাকে ওয়াদা করিয়েছে ও। ওকে আমার আর কিছু বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্তি হোক। মায়ের জন্য আমি ওর চেয়ে হাজার গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন, তারা নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকে, ওখানে নিজস্ব বিজনেস আছে। দেখতে আলবির চেয়ে বেশি সুদর্শন। খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ার আগে বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলবি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজে। নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলবির। দুদিন ঘুমাতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদেই পেট চোচো করছে। দুপুরে খাওয়ার পরে রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়, সকাল 9টা বেজে গেছে। এ তো সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। ব্যালকনি থেকে টাওয়ার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে 20 মিনিটের শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালারের 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালারের টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়াল আর প্যান্ট টি শার্ট ব্যালকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, মায়ার রুম কোনটা। সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভুরু কুঁচকে যায় আলবির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলবিকে দেখে মান্তাসা বলে, বড় চাচু এসে গেছে। সবাই আলবির দিকে তাকায়, মায়াও তাকায়। আলবি আর মায়ের চোখাচোখি হয়। মায়ের চোখ মুখ মলিন শুকনো, রাতে হয়তো ঘুমায়নি। মায়ের চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার, টিপ টিপ করছে বুকের ভেতর, হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহবুব যেতে দেয়নি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহবুব ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলবির গম্ভীর স্বর, তাহলে বলো এখন কি যা বলার জন্য এসেছো। আলবি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার, জড়সড়ো হয়ে বসে আছে। পরনে কালো রঙের 3 পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মাথার দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। হতভম্ব সবাই, যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলছি, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ। একা একা খেলে আমাকে ডাকলেও না? তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকিনি। আলবির ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছে। আলতাফ মাহবুব ওর গলার স্বর একটু জোরে হয়। আলবি নিজের কাজ শেষ করে তারপর গিয়ে খাও, খিদের চোটে আমার পেটে হাতি ডান্স করছে।
কথা বলার শক্তি নেই, খেয়ে আসছে। আলবি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়ার চোখ তোলে আর আলভির সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলভির সামনে আসলে কেমন যেন লাগছে, বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলবির চেয়ারে বসে আছে। আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে। মেহবুবা মেহেরও আলবির জন্য রান্না করেছেন। আলবির মায়ের মুখের দিকে তাকায়। ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়ে আছে। চোখের টলমলে পানি, চোখ দুটো ফোলা ফোলা লাল লাল। সারা রাত ঘুমায়নি নাকি? কান্নাও করেছে বোধ হয়। খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলবি। ওর পছন্দের খাবার। আবার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা বোধহয় এখনই কেঁদে দেবে। আলবি নিজের পাশে চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তুমি খেয়েছো আম্মু? ঐশী রহমান বলতে পারেন না। কথা বলতে গিয়েই বোধহয় কেঁদে দেবেন। খাওনি তাই না? তবুও বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলবি চোখ নামিয়ে নিজে হাত ধুয়ে ভাত মাখায়। ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। হাঁ করো। ঐশী রহমান হাঁ করেন। মাকে খাইয়ে দেয় আলবি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখের মুখ মুছিয়ে দেয় নিজের হাতে। আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলবির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে। কান্না গেলে বলে, তুমি খাও। খায় আলবি। আবার ভাত মেখে মায়েরকে খাইয়ে দেয়। একবার নিজে খায়, আরেকবার মাকে খাওয়ায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে গাল ভিজে গেছে। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের। তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে। খাওয়া শেষে আলবি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেসিংয়ে মুখ ধুয়ে লম্বা শ্বাস টেনে নিজেই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। এবার বলো। ওয়েট আসছি আমি, বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছ? আসছি এক্ষুনি। চলে যায় আলবি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলবি আর নিজের পরিবারের উপর ওর রাগ অনেক আগে থেকেই। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলবির করা কাজের জন্য ওর বোনকে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষকে কটু কথা, খোঁচা মারা কথা মুখে বুঝে সহ্য করেছে। যদি এখন আর সহ্য করে না। আগে বোকা ছিল তাই চুপচাপ থাকতো আর শুনতো, একা একা কাঁদতো। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলবিকে দিতে পারে না। দোষটা ওর পরিবারের। তারা একদম কিছু না করলে মায়াকে তো কষ্ট পেতে হতো না। আলবিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার। মায়ার দাদি নাহান বেগম বলেন, ও কি কাবিনের টাকা দেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। হতে পারে মা। সবাই অপেক্ষা করছে আলবি ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলছে জামাই থাকতো জামাই ছাড়া, বিয়ে করে জামাই ফেলে রেখে চলে গেছে, দ্বিতীয়বার মুখটাও দেখেনি আর। আরও নানান রকম কথা। আর এখন বলবে ডিভোর্সি। ডিভোর্সির ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলেও সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু শুধু। অবুঝ বয়সে বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অত্যন্ত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে গুমড়ে গুমড়ে কাঁদতে হতো এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য নয়, ওর থেকে মুক্তি পেতে, মুক্তি দিতে। কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন, ভালোবেসেছিল তো।
আলবি নিচে নেমে আসে, সবাই তাকায় ওর দিকে। এ কি, এই ছেলে এমন ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন অন্য হাতের সাহায্যে সানগ্লাস গোল গোল করে ঘোরাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দিয়ে আলবিকে। আলবি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে, বলে শেষ বাজাতে বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনও সানগ্লাসটা গোল গোল করে ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, কি পেয়েছে ও? ওর যা ইচ্ছে হবে তাই করবে। পুতুল পেয়েছে আমার বোনকে, তালাক দিলে দ্রুত দিয়ে দিক। আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এখন কোনটা করবে স্পষ্ট বলতে বলো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোজা সোফা থেকে উঠে দাঁড়ায়, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি সংসার করব না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে, তালাক দিয়ে দিতে বলো। বলে হনন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বাড়ি থেকে বেরিয়ে লম্বা শ্বাস টানে আলবি। শেষ বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে আসছিল। শেষ বাজালে টেনশন কমে যায় আলবির, তখন রিল্যাক্স ফিল করে। গেটের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, আলবি তোর এগোই তোকে খুব শিগগিরই বউছাড়া করবে। বইয়ের আদর পেতে চাইলে শীঘ্রই ইগোকে নিজের জীবন থেকে দূর কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা যা বলছিল আর এখন যা যা শর্ত দিয়েছিল, সেসবের পর এখন কোন মুখে বলবে আমি তালাক দেব না, মায়ের সাথে সংসার করব আমি? জোর করে আগে বলতে চাইলেও ওরা গো বারবার বাধা দিচ্ছে। এ কথা একবার বলে এখন আরেকটা বলতে পারছে না। বাড়ির কেউ তো একটা বার বলতেও তো পারে এই কথাগুলো। আর একবার ভেবে দেখো আলবি, কোনোভাবে জীবনটা মায়ের সাথে পার করা যায় না? কেউ তো একটাবার বলতে পারে এই কথাগুলো। এতদিন তো খুব বলেছে, এখন বলতে পারছে না। খাবার খাওয়ার সময় ভেবেছিলাম সকলের মুখের সামনে বলে দেব মায়াকে তালাক দেব না, কিন্তু যখন বলার সময় হলো তখন আর বলতে পারলো না। তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বোঝালো এমন করলে চলবে না, বলতে হবে। কিন্তু ওই যে ইগো, ওই ইগো ওকে বলতে দিচ্ছে না। কি করে বলবে বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে এসেছে। এখন এই কাঠফাটা রোদে হাসছে। ছেলের উপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন জুতো পেটা করতেন বোধহয়। বাড়িতে আসার আগে হম্বিতম্বি করলো, শর্ত দিল, আর এখন রাগে গজগজ করতে করতে এগিয়ে যান নিজের রুমের দিকে। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ হু হু করে বাড়তে থাকবে। ভেবেছিলাম ছেলেটা বোধহয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের উপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধহয়। তালাক দেবে না, সংসারও করবে না। ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়েও না দিতে পারে। প্রতিশোধ নিচ্ছে নিশ্চয়ই সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে রাতে আলবির ঘাড় ধরে তালাক বলিয়েই ছাড়ব। আগামী এক সপ্তাহের মধ্যে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন, নরম পেয়ে তো ছেলে এখন পিণ্ডে চটকাচ্ছে ওনার। আলতাফ মাহবুবের পিছনে পিছনে ওসি রহমানও রুমে চলে যান। দাদি বেগম নিজেও রুমে চলে যান। সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যান। মাহির ভীষণ রেগে আছে। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যান, শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি ওঠেন না সোফা থেকে, ওঠার শক্তি বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে। মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে যখন ছোট যা কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিল যে সে মায়াকে ছেলের বউ করতে চায়, মেহবুবা আরা প্রথমেই রাজি হয়নি। মেহবুবা জানে আলবি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখন ছোট তাই এমন করে। বড় হলে দুজনের তো পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, পরে সব ঠিক হয়ে যাবে। মায়া আলবির বউ হলে আলবির মনে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। মায়াকে ভালোবাসতে শুরু করবে।
সবার বোঝানোর পর রাজি হয়ে যান। সেদিনই দুজনকে বিয়ে পড়ানো হয়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তের জন্য আলবি এতগুলো বছর নিজেদের পরিবার থেকে দূরে থেকেছে। মায়া ছোট থেকে নানা মানুষের নানা কটু কথা শুনছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশে অনেকেই জানতো আলবির আর মায়ের বিয়ের কথা। এক কান দু কান করে হাজার হাজার মানুষ জেনে গেছে ওদের বিয়ের কথা। তারা সুযোগ পেলে মায়াকে দু চারটা কথা শুনাইয়াই দিত, যদিও পরিবারের সকলের সামনে বলতে পারতো না। মায়াকে একা পেলেই বলতো। স্কুল কলেজে এখন ভার্সিটিতেও ক্লাসমেটরা তাও কথা শোনায়, বিয়ে করে বড় ফেলে রেখে চলে গেছে। দ্বিতীয়বার দেখতেও আসেনি, কথাও বলেনি, আর কোনোদিন আসবেও না। কোনো সুন্দরী বিদেশিনী মেয়েকে বিয়ে করে নিয়েছে নিশ্চয়ই। আগে কেউ কিছু বলে একা একা কাঁদতো, আস্তে আস্তে বাড়ির মানুষের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকে বের হতে চাইতো না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাইতো না, স্কুল কলেজে যেত না। সারা বছর টিউশনির টিচার বাসায় এনে পড়াতো, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। ছোটবেলায় মায়া চুপচাপ সব শুনলেও বড় হয়ে মায়া মুখের উপর জবাব দিয়ে দিত। মানুষের বিভিন্ন রকমের কথাতে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কেউ কিছু বললেই খ্যাক খ্যাক করে স্যাঁত করে ওঠে, রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির সবার সাথেই এখন আর আগের মতো কথা বলে না, তবে চঞ্চল আর ছটপটের স্বভাবটা এখন আগের মতোই আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলেই সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর। মাহির তোকে খেপায় আর মায়াও খেপে। ধরতে পারলে হলো, বড় হয়েছে তো কি হয়েছে। রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল। মাহিত মায়ের হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে। ব্যাস হয়ে গেল। মায়া রেগে ওকে মারতে গেল। দৌড় শুরু করে মাহিত। মায়া হাতের কাছে ডিম পেয়েই এটা নিয়ে দৌড় শুরু করলো আর ছুঁড়ে মেরেছিল আলবির মাথায়। বেচারার এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে উদ্বোধন করলো। আরও কী কী আছে ওর কপালে কে জানে। মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে, দু চোখ বেয়ে টুপটাপ করে বেয়ে পড়ছে উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে, কষ্টগুলো ঘুরে ফিরে ওর কাছে আসে কেন বারবার শুধু। চোখের জল মুছে নেয়। কাঁদবে না, আর কেন কাঁদবে। কেউ ছিল না, নেই, সব দুঃস্বপ্ন আর ছোট্ট একটা ভুল। আলতাফ মাহবুব অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও নিলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়লেন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছেন ঐশী রহমান। চোখ দুটো এখনও পানিতে টইটুম্বুর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছ কেন? আলবিকে আরেকটা বার বোঝানো যায় না? ও এরকম করছে মায়াকে হয়তো তালাক দিতে চাচ্ছে না, মুখ ফুটে বলতেও পারছে না, তাই এমন করছে। তুমি ওকে জন্ম দিলেও এখনও চেনোনি ঐশী। ওর মস্তিষ্কে এখনও কোনো বদবুদ্ধি এঁটে যাচ্ছে। প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে। তুমি ভুল বুঝছো ওকে। একদম না, ঠিক বুঝছি আমি। আর একটাবার বলো তো দেখি। আমি কিছু বলতে পারবো না। আমি বলবো। একটু চুপ করে রইলেন, মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বসা থেকে উঠে বললেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে বলবে। কোথায় যাচ্ছ? আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহবুব। প্রবেশ করে মায়ার রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে ব্যালকনিতে উকি দেয়। নিচে গেল নাকি। পেছনে ফিরতে দেখে মায়া ওয়াশরুম থেকে বের হয়েছে। কিছু বলবে আব্বু? তোর সাথে কিছু কথা আছে। বলো। খাটে বসো আগে। মায়া হাত মুখ মুছে খাটে বসে। ওর পাশে বসে আলতাফ মাহবুব। ঐশী রহমান ঝিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন কাউকে বলেনি মনের কথা। নিজের মনের কথা মনে রেখেছিলেন। 13 বছর আগে ওনার কাছে খবর আসে আলবি পাশের বাসায় ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগেই ভেবে রেখেছিলেন মায়াকে তার ছেলের বউ করবে। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে নিজের মেয়ের মতো করে লালন পালন করছে। মনে মনে মায়াকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেয়। আলবি অন্য মেয়ের সাথে প্রেম করে আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না।
আলতাফ মাহবুবকে বলে নিজের মনের কথা এবং যে বলে আজকে আলবি আর মায়ার বিয়ে দিয়ে দিতে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহিরা আর মেহবুবা মেয়ে রাজি হয়নি। বুঝিয়ে সুঝিয়ে দুজনকে রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়। আলবির ফুফু আমজারা ও তার স্বামীকে কল করা হয় ছেলে মেয়েকে নিয়ে চলে আসতে। আলবির বাড়ি ফেরার সাথে সাথেই ধরে জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয়। সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। পাশে ফোনের দৃষ্টিতে ডুবে আছে মাহিদ। মনোযোগ দিয়ে টাইপিং করছে। আর কাউকে দেখতে পাচ্ছি না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে। শাওয়ার নিতে হবে। বাইরে তো গরম সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শরীর শীতল করে। 3/4 প্যান্ট পরে এক হাতে সাহায্যে কাপড় চোপড় অন্য হাতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। সোজা চলে যান ব্যালকনিতে। ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে চলে আসে। গায়ের টি শার্ট পরে চুল ব্রাশ করে নেয়। মিষ্টি ঘ্রাণের পারফিউমটা হাতে নিতেই রুমে প্রবেশ করে ঐশী রহমান। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার নিজের দিকে আয়নায় তাকিয়ে আছে। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ায়। 10 মিনিট আগেও এসেছিলেন। আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে আম্মু? মলিন মুখে বলে, তুমি কতদিন আছো বাংলাদেশে? 1 মাস। এতগুলো বছর পর এসে 1 মাস থাকবে? মায়ের মলিন মুখটা দুহাতে আগলে ধরে। চোখের কোণে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি আঙুলের সাহায্যে মুছে দেয়। ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকা যাবে না, আবার আসবো। ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কেন যেন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার। একটু একটু দেখে মন ভরছে না। ঐশী রহমান চোখ দিয়ে গলগল করে পানি পড়ে যাচ্ছে। বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ছে। ছেলের দুগালে হাত রাখেন। সারা মুখে হাত বোলায়। আগে যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখনও সেভাবেই ডেকে ওঠেন। আব্বা, আমার আব্বা, এতগুলো বছর আমার থেকে কেন দূরে থেকেছো আব্বা? তুমি আমার আব্বাকে কেন এতগুলো বছর আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে? আমার বুকটা হাহাকার করতো আমার ছেলেটাকে বকে নেওয়ার জন্য। আব্বা গো, তুমি এতগুলো বছর শাস্তি কেন দিলে আমাকে? আমি ভুল করেছিলাম, তোমার সাথে অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিবে আব্বা? আব্বা, তুমি এত পাষাণ কেন? আমার কথা একটু মনে পড়ে নাই তোমার আব্বা? 11টা বছর তুমি আমার সাথে কথাও বলেনি আব্বা। আব্বা, তুমি এতটা পাষাণ পাষাণ কেন আব্বা? আমার কথা একবারও মনে পড়েনি তোমার? আমার সাথে 11টা বছর কথাও বলনি আব্বা। আম্মু, তুমি এভাবে কাঁদছো কেন? অসুস্থ হয়ে যাবে তো, শান্ত হও। আমি এসেছি তো, এখন থেকে ঘন ঘন আসবো। শান্ত হও এখন। ঐশী রহমান শান্ত হতে পারেন না। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেকে দেখার পরে একটিবার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়ে ওঠেন। ছেলের শর্তগুলো শোনার পরে রাগে অভিমানে গতকাল এই কথাই বলেনি। তখন সেভাবে কথা না বললেও ছেড়ে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন না। সারা রাত কেঁদেছেন আর সারাদিন একটু পর পর কেঁদেছেন। ছেলে ফিরছে কিনা একটু পর পর এসে দেখছেন। কয়েকবার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন শুনল বাড়িতে ফিরছে তখনই এই রুমে এসেছেন। কিছু সময় বসেছিলেন। ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে আবার স্বামীকে কতক্ষণ বোঝালেন। আলবিকে যেন একটিবার তিনি বলেন মায়ার সাথে সংসার করতে, কিন্তু আলতাফ মাহবুব সাফ সাফ না বলে দিয়েছে এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলবির সাথে। কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারছেন না ঐশী রহমান। দাঁড়িয়ে থাকতে পারছেন না। আলভির মাকে ধরে নিয়ে খাটে বসায়। বেড সাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে পানি খাইয়ে দেয়। পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও আম্মু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার? সরি, 1000বার 1,00,000বার কোটিবার সরি। আর কোনো কষ্ট দেব না তোমাদের কাউকে। ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার জন্য বসেছে সবাই, শুধু নেই মায়া। ও এখনও রুম থেকে বের হয়নি। মাহির গিয়ে ওকে ডেকে এসেছে 2বার।
মায়া রুম থেকে বের হয় না। ও কেন লুকিয়ে থাকবে? চোরের মতো, খুনির আসামির মতো ও কেন লুকিয়ে থাকবে? ও তো চুরিও করেনি আর না খুন করেছে, তাহলে কেন আলবির জন্য রুমবন্দি হয়ে থাকবে? অনেক থেকেছে বাড়িবন্দি, রুমবন্দি হয়ে, আর না। সিনা টান টান করে নেমে আসে সিঁড়ি বেয়ে। কাউকে ভয় পায় না, আর কাউকে পরোয়াও করে না এখন। ওই আলবিকে তো মোটেও ভয় পায় না, শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে আর বুক কাঁপে। নাম শুনলে বুকের ভেতর দুরুম করে ওঠে, তাছাড়া আর কিছুই না। নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায়, বসে আলবির সামনাসামনি হয়ে। আলবির চোখ তুলে তাকায় একবার মায়ের দিকে, তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয়। অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম বেশি নিশ্চুপ। মাথার উপর ফ্যানটা শুধু ভো ভো শব্দ করে ঘুরছে। 9টার মধ্যে সকলের খাওয়া শেষ হয়। আলতাফ মাহমুদ আলবির হাত শক্ত করে চেপে ধরেন। এই ছেলেটিকে এখন কিছুতেই পালাতে দেবে না, একটা না একটা বিহিত করতেই হবে। এখন হয় তালাক দে, নয়তো সংসার কর। এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছ কেন আব্বু? আমি কোনো বাচ্চা ছেলে না, না কোনো মেলায় রয়েছি যে হারিয়ে যাব। হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। কোনো চালাকি নয়। কী চালাকি করলাম? সবাই সোফায় বসো। আলবিকে টেনে নিয়ে নিজেও সোফায় বসেন। তুমি কি চাইছো? আপাতত ঘুমাতে চাইছি। চরম বিরক্তিতে আলতাফ মাহমুদ, মায়াকে তালাক দাও এখন। আমি তালাক দেওয়ার পর কি করবে? মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। ছেলে দেখছো? হ্যাঁ। ছেলে মায়াকে দেখছে? হ্যাঁ। ছেলের বাড়ি কোথায়? কি করে? থাকে কোথায়? নাম কি? দেখতে কেমন? এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলবির দিকে। তা দিয়ে তোমার কাজ কি? তোমার কাজ তুমি করো। দ্রুত বলে ফেলো 3টে বাক্য। ছেলের পিক দেখো আমাকে। কেন? আমি দেখব তাই। আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটি ছেলের পিক বের করে দেখান। আলবির মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে। পছন্দ হয়নি। কি? ছেলেটাকে দেখতে যেন কেমন? তোমার চেয়ে বেশি সুদর্শন। আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই, যার সাথে বিয়ে হবে তার পছন্দ হলেই হয়। আলবি মনে মনে বলে, আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না? আর এই ছেলে আমার চেয়ে কোন অ্যাঙ্গেল থেকে বেশি হ্যান্ডসাম? 2 দিন পর তো টাক হয়ে যাবে। ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয়। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি মায়াকে তালাক দেব না। ও আমার বউ, আর আমার বউ হয়ে সারা জীবন থাকবে। কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়।